আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। দ্রুত গতিতে একটু জয়েন হয়ে যাও সবাই, আর লিঙ্কগুলো একটু তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু দ্রুত গতিতে জয়েন হয়ে যাও। একটু আজকের আমরা সি প্রোগ্রামিংয়ের যে ক্লাসটা সেটা একটু করব, যেটাতে আমরা প্রথম সি প্রোগ্রামিংটা শিখবো আর কি। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সবাই একটু জয়েন হয়ে যাও, আগে দ্রুত গতিতে সবাই জয়েন হয়ে যাও। ক্লাস লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও। ক্লাস লিঙ্কগুলো একটু মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দাও দ্রুত গতিতে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে। ওকে, আচ্ছা আমি একটু শেয়ার করে দিচ্ছি। সবাই প্রশ্নটা লিখো, একটা প্রশ্ন লিখো সবাই। আচ্ছা, ওকে, কেমন আছেন? খুবই ভালো আছি। আচ্ছা দেখো, আজকের যে ইয়েটা সেটা হচ্ছে কি, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রামিং লিখো। তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রামিং, মানে যোগফল নির্ণয়ের প্রোগ্রামিং লিখো। ওকে, নির্ণয়ের প্রোগ্রামিং। ওকে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথমে আমি যা যা লিখতেছি লিখে ফেলো। হ্যাশ ইনক্লুড stdio.h, stdio.h, ঠিক আছে? int মেইন, আমি যা যা লিখে আগে লিখে ফেলো। int মেইন, int মেইন, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? ইন্টিজার int, a, b, c, সাম, যোগফলের জন্য সাম, ঠিক আছে? এরপরে লিখো প্রিন্ট এফ, প্রিন্ট এফ ছোটো হাতের। প্রিন্ট এফ কি? এন্টার এ, মানে বেলো এন্টার এ, ঠিক আছে? এরপরে হচ্ছে লিখো স্ক্যান এফ, স্ক্যান এফ পার্সেন্ট ডি ইনভার্টেড কমা কমা, এখানে একটা কমা, এম পার্সেন্ট এ, মানে এন চিহ্ন আর কি, এটা হচ্ছে এন চিহ্ন, এটা হচ্ছে এন চিহ্ন এ। প্রিন্ট এফ এন্টার বি, ঠিক আছে? স্ক্যান এফ আবার লিখো, স্ক্যান এফ পার্সেন্ট ডি এম পার্সেন্ট বি। এবার এখানে লিখো প্রিন্ট এফ আবার সেম, এন্টার সি, সেমিকোলন, সবার লাইনে যেগুলো দিচ্ছে এগুলো সেমিকোলন, এগুলো হচ্ছে সেমিকোলন। এরপরে লিখে স্ক্যান এফ পার্সেন্ট ডি এম পার্সেন্ট সি। তারপর হচ্ছে সাম, এ পাশে লিখো, নিচে লিখবে, নিচে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, সেমিকোলন। তারপর প্রিন্ট এফ পার্সেন্ট ডি সাম, সেমিকোলন। এরপর রিটার্ন জিরো সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট। আগে এটা লেখা শেষ করো, লেখা শেষে আমি করে দিচ্ছ পুরোটা, ঠিক আছে? আর তোমরা আরেকটা কথা জানো, এইচএসসি 24-এর পরীক্ষার রুটিন দিয়েছে। তো কারো যদি আইসিটিতে বেশি প্রবলেম থাকে তাহলে আমাদের 2 মাসের একটা ব্যাচ শুরু হবে, শুধুমাত্র 2 মাসের, ঠিক আছে? 24 ব্যাচের জন্য, অন্য কোনো ব্যাচ না।
ফি হচ্ছে মাত্র প্রথম 30 জন 399 টাকা। তার মানে কত কম, মাসে 200 টাকাও পড়ে না। প্রথম 30 জন মাত্র 399 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। অলরেডি 7-8 জন 9 জন ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তোমরা চাইলে আজকের মধ্যে এনরোল করে ফেলতে পারো, মাত্র 399 টাকা পুরা আইসিটি। ওকে, 2 মাসের মধ্যে আর কি। আচ্ছা, দ্রুত গতিতে ইয়ে করে ফেলো। ওকে, লিখা শেষ করে সবাই ডান লিখো। 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 3টি সংখ্যার ভাগফল ও বিয়োগফল নির্ণয় আছে। 3টি সংখ্যার ভাগফল বিয়োগফল হয়, এ ভাগ বি ভাগ সি এরকম হয়। ঠিক আছে, ডান, সবাই ডান লিখো। ওকে, আচ্ছা এবার একটা অন্য কালারের কলম নাও সবাই। আমি কোনটা কেন লিখছি সব বলে দিচ্ছি, কোনটা কেন লিখছি সব বলে দিচ্ছি। সবাই অন্য কালারের একটা কলম নাও। আজকে একটা প্রোগ্রাম, এটা বুঝতে পারলে হবে। আজকের ক্লাসের মূল টাস্কই হচ্ছে একটা প্রোগ্রাম। এটা ভালো করে শোনো। এই যে প্রথম যে লাইনটা লিখছি, ইনক্লুড stdio.h, এটার নাম হলো হেডার ফাইল। এটার নাম কি? হেডার ফাইল। এটাকে বলা হয় হেডার ফাইল। এটার কাজ কি? আমরা নর্মালি হ্যাশট্যাগ কেন ইউজ করি? কোনো জিনিসের সাথে কোনো জিনিস সংযোগ বোঝাতে। তো হেডার ফাইলটা লেখার কাজ কি জানো? তুমি যখন কম্পিউটার কিনে আনো তখন দেখবা সি ড্রাইভে অনেকগুলো ফাইল স্টোর করা আছে, ঠিক কিনা? আমরা যখন একটা কম্পিউটার কিনে আনি, সি ড্রাইভে অনেকগুলো ফাইল স্টোর করা থাকে না? ওখানে প্রোগ্রামিং রান করার জন্য কিছু সোর্স ফাইল দেওয়া থাকে। আমরা যখন একটা অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইনস্টল করি তখন ওইখানে প্রোগ্রামিংগুলোকে রান করার জন্য, সফটওয়্যার বানানোর জন্য কিছু সোর্স ফাইল কি করা থাকে আগে থেকে, এই যে নামে কিছু সোর্স ফাইল আগে থেকে কি করা থাকে, স্টোর করা থাকে। তো একটা প্রোগ্রামিং যখন আমরা রান করতে যাই, সর্বপ্রথম কাজ হচ্ছে ওই সোর্স ফাইলগুলোর সাথে লিঙ্ক স্থাপন করা। কি বললাম? কথা শোনো। সরি, কথা শোনো। তার মানে কি বললাম? একটা কম্পিউটারে যখন আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করি তখন ওইখানে কম্পিউটারে প্রোগ্রামিং এনভায়রনমেন্টের জন্য কিছু সোর্স ফাইল কি করা থাকে, ইনস্টল করা থাকে। এই সোর্স ফাইলগুলা আমরা যখন একটা কম্পিউটারে প্রোগ্রাম রান করব, সর্বপ্রথম কাজ হচ্ছে কি, ওই সোর্স ফাইলগুলোর সাথে এই যে আমার কোডিংটাকে লিঙ্ক করা। মানে আমি যে প্রোগ্রামটা করতেছি, এই জন্য হ্যাশ দিয়ে এখানে কি করি, হ্যাশ দিয়ে তারপরে হচ্ছে আমরা ইনক্লুড stdio.h। এখন হচ্ছে কি, এই ফাইলের সাথে ওই সোর্স ফাইলের একটা কানেকশন তৈরি হয়ে গেছে, যার ফলে আমার প্রোগ্রামটা রান করে আউটপুট দেখাতে সহজ হবে। যদি এই হেডার ফাইলে কোনো ভুল থাকে, একটা অক্ষরে ভুল হয় বা কোনো অক্ষর ছোট হাতের আছে, তুমি বড় হাতের দিয়ে দিছো, তাও রান হবে না। তার মানে এটা একুরেটলি লিখতে হবে, ইনক্লুড stdio.h। অনেকে হেডার ফাইলে conio.h লিখে। আবার আমরা ম্যাথমেটিক্যাল টার্মের জন্য math.h লিখি, ঠিক কিনা? এগুলাকে বলা হয় হেডার ফাইল। এগুলা কি কাজ করে? সোর্স ফাইলের সাথে কম্পিউটারের প্রোগ্রামকে অ্যাটাচ করে, যুক্ত করে। এবার আসো, এটাকে বলা হয় মেইন ফাংশন। এটা অনেকভাবে লেখা যায়, বয়েড দিয়ে লেখা যায়, শুধু মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যায়। একটা কথা মনে রাখবা, একটা প্রোগ্রাম একাধিক ফাংশন দ্বারা গঠিত। একটা প্রোগ্রাম এক বা একাধিক ফাংশন দ্বারা গঠিত। তবে অবশ্যই এটা হচ্ছে মেইন ফাংশন, এটা অবশ্যই হচ্ছে থাকবে। যেমন ধরো তুমি অনেকগুলা কাজ করো, কিন্তু একটা কাজ তোমার মেইন, মানে এটা তুমি করবাই, এর বাইরে বাকিগুলা করবা। কথা সঠিক কিনা? যেমন আমি আমাদের পেইড বেসের ক্লাস মাস্ট নিব, এর বাইরে আমি ফ্রি ক্লাস নিলে নিব, এটা হচ্ছে আমার আলাদা ফাংশন। কিন্তু আমার মেইন ফাংশন হচ্ছে আমি যাদের থেকে টাকা নিছি পেইড ক্লাস করাবো, তাদের ক্লাস আমি অবশ্যই নিব। ঠিক সেম প্রতিটি প্রোগ্রামের এইরকম একটা মেইন ফাংশন আছে। এর বাইরে আরও বিভিন্ন ফাংশন থাকতে পারে। আমাদের সিলেবাসে
বিভিন্ন ফাংশনের কাজগুলো নাই, অন্যান্য ফাংশন নাই, শুধুমাত্র মেইন ফাংশন দিয়ে যেগুলো আছে সেগুলো। তো মেইন ফাংশন লেখার নিয়ম কি? প্রথমে একটা লিখতে হবে আইএনটি মেইন, ফার্স্ট ব্র্যাকেট, শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট, কাজ শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে মেইন ফাংশন লেখার নিয়ম। তাহলে মেইন ফাংশন লেখার নিয়ম কি? প্রথমে এভাবে মেইন লিখবা আইএনটি মেইন, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট, কাজের শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে মেইন ফাংশন লেখার নিয়ম এবং মেইন ফাংশনের ভিতর কাজগুলো হবে। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম। একটা হচ্ছে কি, প্রথমটাকে বলবো কি ফাইল? হেডার ফাইল। দ্বিতীয়টাকে কি বলবো? মেইন ফাংশন। এবার এই জিনিসটা কি স্যার? ইন্টিজার কেন লিখলাম? এই ভদ্র জিনিসটার নাম হচ্ছে ডেটা টাইপ। এটাকে বলা হয় ডেটা টাইপ। ডেটা টাইপ মানে হচ্ছে কি, সে বলে দিবে তুমি প্রোগ্রামিংয়ে কি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করো, নাকি কোনো ডেসিমেল সংখ্যা নিয়ে কাজ করো, নাকি কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করো, নাকি কোনো লং ডাটা নিয়ে কাজ করো, নাকি কোনো স্ট্রিং নিয়ে কাজ করো। এটা হচ্ছে এই জায়গায় ঘোষণা দিবে। এখানে হচ্ছে বলে দিচ্ছে সে, এটার মাধ্যমে বলে দিচ্ছে আমি প্রোগ্রামিংয়ে কি পূর্ণ সংখ্যা কাজ করব। যেমন এখন আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে পূর্ণ সংখ্যার যোগফল। তিনটি সংখ্যার যোগফল মানে পূর্ণ সংখ্যার যোগফল। এই জন্য এখানে লেখা হয়েছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে কি, পূর্ণ সংখ্যা। এরপরে যখন দশমিক সংখ্যার কাজ হবে তখন লিখবো ফ্লোট। যখন আমরা স্ট্রিং এর কাজ করব তখন লিখবো ক্যারেক্টার। ঠিক আছে, স্ট্রিং মানে এবিসির বিভিন্ন যদি প্রোগ্রাম করি তখন ক্যারেক্টার লিখতে হবে। তাহলে এই জিনিসটার মাধ্যমে ডেটা টাইপ আমি বলে দিচ্ছি আমার প্রোগ্রামিং এর কাজ কিরকম হবে। আর এবিসি কেন স্যার? এবিসি কেন নিলাম? তিনটি সংখ্যা, একটার জন্য এ ধরলাম, আরেকটার জন্য বি ধরলাম, আরেকটার জন্য সি ধরলাম। তিনটি সংখ্যার জন্য তিনটা নাম। এখানে যে কেউ যে নাম ধরতে পারবে। কি কি ধরা যাবে এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। ভেরিয়েবল ঘোষণার নিয়ম, কি কি ধরা যাবে এই জায়গায়, এটা আগামী ক্লাসে পড়বো আমরা। ভেরিয়েবল ঘোষণার নিয়ম। এবার এখানে একটা লিখছি সাম। সাম কেন লিখছি জানো? যোগ করে রাখার জন্য। যোগ করে রাখার জন্য সামটা রাখছি। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার এখানে আমরা অজ্ঞাত রাশি কেন ধরছি? তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে আমরা অজ্ঞাত রাশি কেন ধরছি, এবিসি কেন ধরছি? কারণ প্রোগ্রামিংটা হল একজনের জন্য না, সবার জন্য প্রোগ্রাম। আমি যদি এর মান একরকম দিই, আরেকজন দিবে আরেক রকম, আরেকজন দিবে আরেক রকম, আরেকজন দিবে আরেক রকম, ঠিক কিনা? তার মানে তোমার প্রোগ্রামটা যে কোনো পৃথিবীর যে কোনো তিনটা সংখ্যাকে যোগ করতে পারবে। সেজন্য আমরা এবিসি ধরছি, ডিরেক্ট সংখ্যা না ধরে। যদি আমরা ডিরেক্ট সংখ্যা ধরতাম, প্লিজ কথাগুলো শোনার চেষ্টা করো। এই লেকচারটা অনেক গভীর, কথাগুলো সবগুলো শুনতে হয়। এগুলাতে স্কিপ করলে আমি শর্টকাটে বলে দিতে পারবো, কিন্তু স্কিপ করলে তুমি পারবে না। ঠিক আছে, সেজন্য একটু দয়া করে মনোযোগ দিয়ে 2 মিনিট বেশি লাগলেও কথাগুলো শোনো। একটা লেকচার কথাগুলো শুনবা, পুরো প্রোগ্রাম ইজি হয়ে যাবে। আজকের ক্লাস যে করবা সে। ওকে, এবার আসো। প্রথমে যেটা বলতেছিলাম যে এখানে আমরা চাইলে এবিসি সাম ধরছি, ধরার পরে এই জায়গায় সাম ধরে আমরা ফলাফল, আমরা এবিসি কেন ধরলাম? আমরা চাইলে তো 70, 75, 81 এভাবে ধরতে পারতাম, তিনটা সংখ্যা। কিন্তু এইভাবে যদি ধরি তাহলে এগুলা ছাড়া আর কোনো সংখ্যা যোগ করা যাবে না। এভাবে ধরলে এগুলা ছাড়া আর কোনো সংখ্যা যোগ করা যাবে না। কিন্তু এবিসি ধরলে আমি যেটা ইনপুট দিই এর মান সেটা, যেটা ইনপুট দিই বি এর মান সেটা, যেটা ইনপুট দিই সি এর মান সেটাই যোগ করতে পারবো। কথা বুঝাইতে পারছি? তাহলে এবার আসো, প্রথমে দেখো প্রিন্টএফ এন্টারে এইটা লিখছি কিভাবে, একটা কমান্ড দিবে। এই যে তোমার কম্পিউটার রান করলে প্রোগ্রামটা এভাবে লিখে আসবে এন্টারে, এর ভ্যালু দেন। এর ভ্যালু দেন মানে কম্পিউটার তুমি যখন প্রোগ্রামটা রান করবা, এই লিখার জন্য প্রিন্টএফের ভিতর যা লেখা আছে তা দেখে না? গত ক্লাসে শিখাইছি না? প্রিন্টএফের ভিতর যা লেখা থাকবে তাই দেখাবে। এন্টারে লেখা আছে সে দেখাবে এন্টারে। এখন কোন একটা মান নিতে ইনপুট করতে সাহায্য করা হচ্ছে এই লাইন স্ক্যানএফ। স্ক্যানএফ ইনভার্টেড কমা %d ইনভার্টেড কমা, এখানে একটা কমা মাস্ট দিতে হবে, এটা হচ্ছে %। একটা কথা মনে রাখবা আইসিটিতে, একটা চিহ্ন মানে হলো এটাকে বলা হবে %, আর এই ডাবল দিলে এটাকে বলা হয় লজিক্যাল এন্ড। এমন আমরা জানি চিহ্নটার নাম হচ্ছে এন্ড চিহ্ন, কিন্তু ডাবল একসাথে হলে তখন হবে লজিক্যাল এন্ড, আর একটা হলে হবে %। একটা হলে কি লিখবা %, আর একসাথে দুইটা হলে লজিক্যাল এন্ড।
কি কি বললাম, একটা হলে কি লিখবো এম্পারসেন্ট, একসাথে দুইটা হলে কি লিখবো লজিক্যাল অ্যান্ড, এই কথাটা যাতে ভুল না হয়। তারপরে এম্পারসেন্টে এই লাইনটা লিখার মানে কি জানো? এই লাইনটা লিখার মানে হচ্ছে ক্যালকুলেটর তোমার থেকে এখন মান নিবে, লাফায় না এরকম করে কারসর, কম্পিউটার এখন তোমার থেকে মান গ্রহণ করবে। এই জায়গায় পার্সেন্ট ডি লিখা মানে কি জানো? সে একটা ডেসিমাল মান নিবে, পূর্ণ সংখ্যার মান, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার, ইন্টিজারের কারণে এখানে আমরা পার্সেন্ট ডি লিখছি। এই যে ইন্টিজার লিখছি সেই জন্য হচ্ছে পার্সেন্ট ডি, কারণ ইন্টিজার পার্সেন্ট ডি মানে ডেসিমাল মান নিতে সহায়তা করে। দেখো পূর্ণ সংখ্যার মান নিতে সহায়তা করে ইন্টিজার। আর এখানে স্যার এম্পারসেন্ট চিহ্নটা কেন দিছি? এটা হচ্ছে অ্যাড্রেস, মেমোরিতে রাখার জন্য। এই এম্পারসেন্ট দেওয়ার সাথে সাথে কম্পিউটারে মেমোরিতে একটা জায়গা তৈরি হয়ে যাবে, একটা ভ্যালু আসার জন্য একটা খালি স্থান তৈরি হয়ে যাবে। মানে আমরা যে ভ্যালুটা দিব এটা একটা জায়গা, মেমোরি লাগবে না, এই জায়গাটা তৈরি করবে এই এম্পারসেন্টে, এই জায়গাটা অ্যাড্রেস, ও অ্যাড্রেস রেডি করে ফেলবে। এই লাইনটা লিখার সাথে সাথে তুমি একটা মান ভ্যালু ইনপুট দিতে পারবা, এর মান, কারণ কম্পিউটারে ওইভাবে ডেসিমাল মানের জন্য একটা জায়গা তৈরি হয়ে যাবে। এবার ঠিক অনুরূপ দেখো প্রিন্টএফ এন্টার বি, এবার লিখে আসবে এন্টার বি, ঠিক সেম স্ক্যানে পার্সেন্ট ডি এম্পারসেন্ট বি। এখন দেখো এটা লিখার সাথে সাথে বি এর জন্য একটা জায়গা তৈরি হয়ে যাবে। তার মানে এখন এর মানের জন্য একটা জায়গা তৈরি হলো, বি এর মানের জন্য একটা জায়গা তৈরি হলো, এভাবে জায়গা তৈরি হয়ে যাবে এর মান আর বি এর মান। এবার ঠিক সেম পরবর্তীতে আসো, স্ক্যানএফ প্রিন্টএফ এন্টার সি, স্ক্যানএফ পার্সেন্ট ডি এম্পারসেন্ট সি, সাথে সাথে এটা লিখার সাথে সাথে সি এর মানের জন্য একটা জায়গা তৈরি হয়ে যাবে। কি সুন্দর সিস্টেম দেখো। তার মানে পার্সেন্ট ডি এম্পারসেন্ট লিখার সাথে সাথে কম্পিউটারে এরকম জায়গা তৈরি হয়ে যাবে, এর মানের জায়গা, বি এর মান, সি এর মান। তার মানে তুমি মানগুলা দিতে পারবে, যেটা ইচ্ছে সেটা দিতে পারবে, 200 300 100 যা ইচ্ছা। এবার মান তো তুমি দিয়ে দিছো, দিয়ে দেওয়ার পরে এর মান এখানে ধরো 20 দিছো, এখানে 21 দিছো, এখানে 20 দিছো। এই তিনটা মানকে যোগ করবে, এর মান, বি এর মান, সি এর মানকে যোগ করে সামের ভিতরে রাখবে। তার মানে যোগফলটাকে এই যে এইভাবে সামের ভিতরে সে রাখবে, 40 61, এই সামের ভিতরে যোগফলটা রাখবে। যোগ করার পর কথা বুঝতেছো? কথা বুঝতেছো? ওকে, এবার এটা লেখা মানে কি স্যার? পার্সেন্ট ডি এভাবে কমা দিয়ে সাম, প্রিন্টএফ এভাবে লেখা মানে হচ্ছে কি সামের ভিতরে যে ভ্যালুটা আছে সে সাথে সাথে এটা আউটপুট হিসেবে শো করে দিবে 61। পার্সেন্ট ডি সাম লেখা মানে হচ্ছে কি সামের ভিতরে যে ডেসিমাল মানটা আছে সেটা শো করো। সামের ভিতরে একটা ডেসিমাল মান জমা হয়েছে না, যোগ করার পর এটা শো করে দিবে, এরপর রিটার্ন 0। তোমার প্রোগ্রামটা পূর্ণ শেষ হলে রিটার্ন 0 দেখো। এটাই হলো কাজ। বিশ্বাস করে এই প্রোগ্রামটা যে শেষ করতে পারবে তার একটা প্রোগ্রামিংও কষ্ট হবে না। এই একটা প্রোগ্রাম শেষ করতে আল্লাহ হবে শুধু। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ারলি বলো তো, সবাই একটু ক্লিয়ারলি বলো তো ক্লিয়ার কিনা, সবাই একটু ক্লিয়ারলি বলো তো ক্লিয়ার কিনা। অনেকে কনিও দিয়ে লিখে, অসুবিধা নেই, ক্লিয়ারলি বলো তো প্রত্যেকটা লাইন বুঝছো কিনা, প্রত্যেকটা লাইন। যারা দেরি করে আসছো আল্লাহর ওয়াস্তে কমেন্ট করবে না, যারা দেরি করে আসছো আল্লাহর ওয়াস্তে কমেন্ট করবে না। ওকে, সবাই ক্লিয়ারলি বলো, একটু ক্লিয়ারলি বলো, ক্লিয়ারলি। এই ক্লাসগুলা পড়তেছে না যারা, তারা বুঝবে। স্যার আর একবার এক্সপ্লেন। দেরি করে আসলে কমেন্ট করে লাভ নেই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার অফ দ্য ইনফিনিটি। আমি তোমাদেরকে আবারও বলছি, প্রিয় স্টুডেন্ট, এইচএসসি 24 ব্যাচ আইসিটি নিয়ে কষ্টে থাকলে আমার ক্লাস তোমরা তো করে দেখছো ভালো আছে কিনা, কতটুকু ডিটেলস। মাত্র 400 টাকা দিয়ে 2 মাস পুরো আইসিটিটা রিভাইজ করতে পারবা, ভর্তি হয়ে যাবা। আর বই অর্ডার সহ যদি করো 575 আর 400 975 টাকা শুধু, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আসো আবার একটু বলি, ভালো করে শোনো। প্রথম কাজ হেডার ফাইল লিখা, ইন্টিজার মেইন ফাংশন লিখা,
ডেটা টাইপ লিখে ডেটা টাইপের পাশে এখানে আমরা কি কি ভ্যালু ধরবো, এ বি সি, সাম। প্রিন্ট এফ এন্টার এর মান নেওয়ার জন্য স্ক্যান এফ পার্সেন্ট ডি এম %, প্রত্যেকটা লাইন এগুলো মুখস্থ হয়ে যেতে হবে কিভাবে লিখতেছি। এন্টার বি, স্ক্যান এফ পার্সেন্ট ডি এম %, বি এন্টার সি পার্সেন্ট ডি এম %, সি, সাম এ প্লাস বি প্লাস সি। এভাবে পার্সেন্ট ডি সাম আউটপুট দেখাবো, সামের রিটার্ন 0। এবার একটা প্রশ্ন লিখো সবাই, সবাই এবার প্রশ্ন লিখো। ইন্টিজার, এটা আরেকবার দেন। ইন্টিজার মানে হলো ডেটা টাইপ। তুমি কি ধরনের ডেটা নিয়ে কাজ করবা? যদি পূর্ণ সংখ্যার যোগফল করো তাহলে তোমাকে এখানে ইন্টিজার লিখতে হবে। আচ্ছা লিখো, একটা প্রশ্ন লিখলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার এবিসি এর মানে একবার ইনপুট করা যায়? যাই। আগে তো বেসিকটা শিখাই, সব কিছু শিখাবো কিভাবে একসাথে নিতে হয়, ঠিক আছে? এবার লিখো 3টি দশমিক সংখ্যার যোগফল। লিখো 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। হেডলাইন দাও অন্য আরেকটা পৃষ্ঠায়, নতুন পৃষ্ঠায়। ওকে, 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো সবাই। 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। ওকে, সবাই লিখো 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। লিখো 3টি দশমিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। হ্যাঁ, যদি বলে পরীক্ষায় 3টি দশমিক সংখ্যার যোগফল বা গুণফল, একটা কথা মনে রাখবে প্লিজ এভরিওয়ান, একটা কথা মনে রাখবে, 3টি দশমিক সংখ্যার যোগফল গুণফল নির্ণয়ের প্রোগ্রাম যদি বলে তাহলে যে কাজটা করতে হবে, এখানে দশমিক সংখ্যা মানে হচ্ছে কি ফ্লোটিং পয়েন্ট, এখানে ডাটা টাইপ হবে ফ্লোট, এখানে ইন্টিজার ইউজ করা যাবে না, লিখতে হবে ফ্লোট। পুরানাই তোমরা পুরা প্রোগ্রাম আবার লিখো শুরু থেকে, তোমরা আবার লিখো, তোমাদের প্র্যাকটিস হোক। এটা আজকে SW যারা সাবমিট করবা এটা 5 বার করে লিখে সাবমিট করবা, 5 বার। কয়বার? 5 বার। মানে এগুলার সিম্বল সব মুখস্থ হয়ে যেতে হবে, কোথায় কিভাবে লিখি, এখানে ইনভার্টেড কমা, এখানে কমা দিতে হয়, এখানে সেমিকোলন দিতে হয়, এগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। কেউ যদি আজকে এই জিনিসটা ভালো মতো লিখতে পারো মুখস্থ করে সম্পূর্ণ সিম্বল সহ কমা সহ, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি প্রোগ্রামিংয়ে 20-20 পাবে, মানে 20 নাম্বারের সিকিউতে 20-20 পাবে। তাহলে এখানে ফ্লোট লিখতে হবে, কি লিখতে হবে? ফ্লোট। আর ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। ইন্টিজার লিখলে কি সমস্যা? ইন্টিজার হচ্ছে তোমার, যদি তুমি ইন্টিজারে যোগ করো 2.25, 3.25, ইন্টিজার তোমাকে উত্তর দেখাবে শুধু 5। ইন্টিজার তোমাকে শুধু কি 5 দেখাবে, উত্তর কি দেখাবে? শুধু 5। কারণ ইন্টিজার দশমিকের পরের সংখ্যা নিয়ে কাজ করতে পারে না। কিন্তু এই কাজটা ফ্লোটে করলে সে দেখাবে 5.50। কথা বুঝাইতে পারছি? ইন্টিজার পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে, ইন্টিজার শুধু এগুলা নিয়ে কাজ করবে। কিন্তু ফ্লোট হলে এই যে এগুলা সহ যোগফল দেখাবে। এই জিনিসটা একটু মাথায় রাখবো। অনেকে বাইবাতে প্রশ্ন করে, আমি যদি এই প্রোগ্রামটা ইন্টিজার নিয়ে করি কি হবে? তখন বলবা ইন্টিজার শুধু পূর্ণ সংখ্যার আউটপুট দিতে পারে, দশমিক সংখ্যার আউটপুট সে দিতে পারে না। দশমিক সংখ্যার আউটপুট দিতে হলে কি ইউজ করতে হবে? ফ্লোটিং পয়েন্ট, ফ্লোট। আবার অনেকে বেশি ভদ্র হয়ে, শোনো, অনেকে বেশি ভদ্র হয়ে এটা শুদ্ধ ফ্লোট লিখে। এটা কেন ফ্লোট লিখবে? এটা তো মেইন ফাংশনের ইন্টিজার, এটা হচ্ছে মেইন ফাংশনের, এখানে কেন ফ্লোট লিখবা? এটা ফ্লোট লেখা যাবে না, ঠিক আছে? বেশি ভদ্র হয়ে, ঠিক আছে? এটা বেশি না, এমন কিছু এই, তো এটা একটু ভালো করে খেয়াল রাখবা। আবার এখানে দেখো %d হবে না, %f হবে। এখানে %f হবে যেহেতু এটা দশমিক সংখ্যার জন্য। এখানেও অবশ্যই আউটপুট %f এ দেখাতে হবে। এখন তোমাকে প্রশ্ন করি আমি, %f দিলে কি? এখন যদি আমি %f আউটপুট দেখাই, দশমিকের পর 6 ঘর শূন্য দেখাবে এইভাবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এভাবে শূন্য দেখাবে, অনেকগুলো 8 ঘর দেখাবে, টোটাল 8 ঘর। এটা f দিয়ে দিলে, আর আমি যদি এখানে %2f দিই, 0.2f এভাবে যদি লিখি, % দিয়ে 0.2f এভাবে যদি লিখি, তাহলে সে শুধু দশমিকের পর 2 ঘর দেখাবে, এগুলার দেখাবে না। তার মানে দশমিকের পরে শুধু যদি f দিই তাহলে উত্তর দেখানোর সময় কয় ঘর দেখাবে? 8 ঘর। আর 0.2 দিলে দশমিকের পরে 2 ঘর, 0.3 দিলে দশমিকের পরে 3 ঘর,
0.4 দিলে দশমিকের পরে 4 ঘর দেখা। কথা ক্লিয়ার? তাহলে এটা পুরাটা লিখে ফেলো। আমি সরে গেলাম, এটা পুরাটা লিখে ফেলো। এগুলো একটু জানতে হবে, এটা একটু জানতে হবে যে দশমিকের ওই এফ এর আগে 0.2 0.3 এগুলার কাজ কি, অনেকে এগুলো জানে না। ভেরি গুড। ফ্লোট, এবিসি, সাম, এই যে এভাবেও লেখা যাবে। শুভজিৎ মিস্ত্রি, এভাবেও লেখা যাবে, সমস্যা নেই। ওকে শুভজিৎ, এভাবেও লেখা যাবে, প্রবলেম নাই। তবে আমি আজকে আগে ম্যানুয়ালটা শিখাই। সবাই একটু লেখা শেষে ডান লিখবা, লেখা শেষে এক মন এক দিয়ে সবাই ডান লিখবা দ্রুত গতিতে। লেখা শেষে একটু ডান লিখতে হবে সবার। এই তোমাদেরকে আমি কমেন্টে লিখতে বলছি, কমেন্টে লিখছো তাও ভুল। সামের পরে এ প্লাস বি প্লাস সি এর পরে সেমিকোলন দাও নাই। পার্সেন্ট এ, পার্সেন্ট বি, পার্সেন্ট সি একসাথে লিখতে গিয়ে এখানে পার্সেন্ট দিতে গিয়ে পার্সেন্ট দিয়ে দিছো, কমাও দাও নাই। তো কমেন্টে লিখতে গিয়ে এতগুলো ভুল করতেছো কেন? দ্রুত লিখে ফেলো, দ্রুত, আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা ডান, থ্যাংক ইউ। তোমরা যদি কেউ এটা আয়ত্ত করতে পারো তাহলে নিশ্চিত থাকো তোমাদের প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার আসো, পরবর্তী প্রশ্ন লিখো। যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। লিখো সবাই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট। তিনটা জিনিস, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট। পাশে স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা আমাকে বলো, সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। তার মানে এটার সূত্রটা আমরা সবাই জানি, এরিয়া সমান হাফ ইন্টু ল্যান্ড মানে ভূমি গুণ উচ্চতা মানে হাইট, ঠিক কিনা? এরিয়া সমান কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। প্রোগ্রামিংয়ে গুণ চিহ্ন লেখা যায় না, প্রোগ্রামিংয়ে গুণ চিহ্ন লেখা যাবে না। প্রোগ্রামিংয়ে গুণ মানে হলো স্টার। কি লিখবা? প্রোগ্রামিংয়ে গুণের জায়গায় কি লিখতে হবে? স্টার। প্রোগ্রামিংয়ে গুণের জায়গায় কি লিখতে হবে? স্টার লিখতে হবে। স্টার মানে হচ্ছে গুণ, এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের। তাহলে আমরা প্রোগ্রামিংটা সলভ করে একটু দেখো। আমাকে যদি এই সূত্রের এরিয়ার মান বের করতে হয়, আমাকে ল্যান্ড আর হাইটের মান ইনপুট নিতে হবে। কথা সঠিক না? ল্যান্ড আর হাইটের মান যদি ইনপুট নিতে পারি তাহলে আমরা এরিয়ার মানটা বের করতে পারবো। এটা তো সঠিক, এটা তো সবাই ক্লিয়ার। আচ্ছা আসো তাহলে সবাই একটু দেখো। প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.h সবাই লিখে ফেলো। এখানে আইএনটি মেইন, এটাতে কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলেছি এগুলো অনেকভাবে শুরু করা যায়। অবশ্যই এই সমস্ত সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, এগুলো সব সময় চেষ্টা করবা কিসে করার জন্য? এগুলো অলওয়েজ ট্রাই করবা দশমিকে, ফ্লোটে করার জন্য। এটা একটু যাতে মাথায় থাকে। তাহলে এখানে লিখতে হবে ফ্লোট, এরপর লিখতে হবে এরিয়া, এরিয়া যেহেতু লাগবে মাস্ট। তারপর ল্যান্ডের জন্য এল, এখানে হাইট। মনে রাখবে এখানে কোনো নাম্বার লেখা যাবে না, এখানে কোনো নাম্বার লেখা যাবে না। আবারও বলছি এখানে কোনো নাম্বার লেখা যাবে না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেছি। এবার লিখো স্ক্যানএফ। কি লিখবো? স্ক্যানএফ ডিরেক্ট লেখা যাবে। স্যার এখানে কি প্রিন্ট এফ লেখার দরকার নেই? এন্টার এল, এন্টার এস, এগুলো না লিখলেও কোনো অসুবিধা হবে না, এগুলো মেইন জিনিস না। কেউ যদি প্রিন্ট এফ, এন্টার এল, এন্টার এ এগুলো না লিখলেও কোনো সমস্যা হবে না।
শুধু একটা প্রিন্টএফ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লাস্টের লাইনে একটা লিখছি না পার্সেন্ট ডি দিয়ে সাম, ওইটাই গুরুত্বপূর্ণ। এই লাইনগুলো না লিখলেও কোনো প্রবলেম হবে না। প্রিন্টএফ এন্টার এল, প্রিন্টএফ এন্টার এস, এগুলো না লিখলেও প্রবলেম হবে না, এগুলো সৌন্দর্যের জন্য লিখতে হয়। তা আমরা চাইলে এভাবে লিখতে পারবো, স্ক্যান এফ পার্সেন্ট এফ আবার পার্সেন্ট এফ। দেখো এখানে কোনো কমা দিই নেই, জাস্ট পার্সেন্ট এফ লিখছি আবার পার্সেন্ট এফ লিখছি, এখানে কমা দিলাম, এখানে দিলাম এম পার্সেন্ট এল, এখানে কমা দিলাম এম পার্সেন্ট এস, এখানে সেমি। দেখো এটা মানে হচ্ছে কি এল এর মানও ইনপুট নিবে, এস এর মানও ইনপুট নিবে এক লাইনে। এভাবে এক লাইনেও লেখা যায়। তো তোমরা আগেরটাতে এভাবেও লিখতে পারতা, চাইলে কোনো প্রিন্টএফ এগুলো না লিখে ডিরেক্ট এভাবে দিতে পারতা, পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি এম পার্সেন্ট এ এম পার্সেন্ট বি এম পার্সেন্ট সি। তোমরা চাইলে এভাবেও লিখতে পারতা, মানে এ এর মানের জন্য একবার ইনপুট, বি এর মানের জন্য একবার ইনপুট, সি এর মানের জন্য একবার ইনপুট। এভাবেও লিখতে পারবে, ভেঙে ভেঙেও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনোটাই ভুল না। ঠিক আছে, তার মানে এখানে পার্সেন্ট এফ একবার এল এর জন্য আর একবার হচ্ছে কিসের জন্য, এইস এর জন্য। এখানে কমা হবে না, এখানে কমা হবে, এখানে কমা দিতে হবে, দুইটা ইনভার্টেড কমা দিতে হবে মাস্ট। এবার এরিয়া সমান এভাবে লিখবে, এরিয়া সমান, এখানে এরিয়া যেভাবে লিখছো বড় হাতের এ, ঠিক সেম সব জায়গায় একইভাবে লিখতে হবে। কারণ আইসিটিতে এইচটিএমএল প্রোগ্রামিং এর ক্ষেত্রে, শুধু এইচটিএমএল না, প্রোগ্রামিং এর ক্ষেত্রে বড় হাতের অক্ষর মানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর মানে ছোট হাতের অক্ষর, অনেক ব্যবধান, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার এখানে হাফ লেখা যায় না, প্রোগ্রামিংয়ে হাফ লেখা যাবে না। কেউ যদি প্রোগ্রামিংয়ে হাফ লিখে ভুল, প্রোগ্রামিংয়ে হাফকে ক্যালকুলেটরের মধ্যে ভেঙে ফেলতে হবে। হাফকে ক্যালকুলেটর বাংলা হচ্ছে 0.5, এভাবে লিখতে হবে। তুমি এভাবে হাফ লিখা প্রোগ্রামিংয়ে ভুল ধরবে, এগুলো লিখা যাবে না। গুণ এল গুণ এস, এই যে হাফ ইন্টু হাফ মানে 0.5 এল এস। আবারও বলছি, প্রোগ্রামিংয়ে হাফ লিখা যাবে না, ক্যালকুলেটর এটাকে ভেঙে ফেলতে হবে। ঠিক আছে, এরপরে প্রিন্ট এফ, এই যে দেখো প্রিন্ট এফ, এই প্রিন্ট এফটা অবশ্যই লিখতে হবে, পার্সেন্ট এফ। ঠিক আছে, এখানে 0.2f3f দিলেও অসুবিধা নেই, না দিলেও অসুবিধা নেই। তারপর হচ্ছে এরিয়া, আবার এখানে কেউ পার্সেন্ট দিছো দেখে এখানে আবার এটা দিও না, এটা শুধুই মান ইনপুট নেওয়ার জন্য। এই যে রিটার্ন 0, এইটুকু সবার ক্লিয়ার কিনা দেখো, জাস্ট এইটুকু সবার জিনিসটা ক্লিয়ার কিনা দেখো, একটু সবাই একটু ক্লিয়ার কিনা দেখো, কত ইজি দেখো। জাস্ট ইনপুট নিবা, সূত্রটা লিখবা, আউটপুট দিবা, আর কিচ্ছু না। ইনপুট নিবা, সূত্রটা লিখবা, আউটপুট দিবা। তবে আজকের কাজ কি, আজকে যতগুলো প্রোগ্রাম করাবো প্রত্যেকটা 5 বার করে লিখে এইচডব্লিউ সাবমিট করতে হবে। কেউ যদি 5 বার করে না লিখো, ইচ্ছালামি থেকে তার নাম কেটে যাবে। ঠিক আছে, ইচ্ছালামি থেকে তার নাম কেটে যাবে, যে 5 বার করে লিখবা না, কথা সোজা। আমি চেক করবো কে কে 5 বার করে লিখছো। এই কয়বার বলছি কোয়েশ্চনটা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রও লেখা আছে, এটা যদি না পারো 9-10 কিভাবে পাস করে আসলা? ওই সমকোণী ত্রিভুজের সূত্রবার, ওকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, প্রোগ্রামিং এর মাধ্যমে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এরিয়া এর আগে n% নেওয়া লাগবে না, কেন লাগবে? তুমি তো এরিয়াটা আউটপুট দেখাবে, এটা হলো ইনপুটের জন্য চিহ্ন, এটাতে ইনপুট, এটাতে তুমি মান দেখাবে, আউটপুট ফলাফল কি দেখাবে? ফলাফলে m% হয় না, প্রিন্ট এফে কখনো m% হবে না। ওকে, এবার আসো, ওকে এবার আসো ভালো করে। কি বললাম? প্রথমে মান ডিক্লেয়ার করলাম, ইনপুট নিলাম পার্সেন্ট এফ দিয়ে দুইটা মান, সূত্রটা লিখলাম, আউটপুটটা লিখলাম। এবার এগুলার ফ্লো চার্টটা কীরকম, এগুলার ফ্লো চার্ট কীরকম হবে ভালো করে খেয়াল করো, এগুলার ফ্লো চার্টটা কীরকম হবে। ঠিক আছে, যারা অনেকের নেটওয়ার্কের ডিস্টার্ব, অনেকে মা ডাকে বাবা ডাকে, তারা চেষ্টা করবা কত মিনিটে তুমি কম বুঝছো এটা মার্ক করে রাখবা, ক্লাস শেষে ওই মিনিটটা আবার দেখে নিবা। কারণ তোমার একার সমস্যা, এটা সবার সমস্যা না। ঠিক আছে, তোমাকে বাবা ডাকছে, এটা তো অন্যদের সমস্যা না, তোমার নেটওয়ার্কের প্রবলেম, এটা তো আমাদের প্রবলেম না। ওকে, এগুলো একটু বুদ্ধিমান হতে হবে অনলাইন ক্লাস করার সময়। আচ্ছা দেখো, এটার ফ্লো চার্ট অত্যন্ত ইজি। শুরু করবা, স্টার্ট। ইনপুট কি নিব? ইনপুট হচ্ছে দুইটা, কি কি? এই যে স্ক্যানএফে যা যা লিখো এটা হচ্ছে ইনপুট, এল আর এস।
এল আর এস হচ্ছে ইনপুট, স্ক্যানএফে যা যা লিখি, ঠিক আছে। এরপরে হচ্ছে কি এরিয়া সমান, এরিয়া সমান সূত্রটা লিখতে হবে। এরিয়া এখানে তুমি হাফ লিখতে পারবা, সমস্যা নেই, হাফ গুণ এল গুণ এস। এখানে গুণ লিখলেও অসুবিধা হবে না, স্টার দিলেও অসুবিধা হবে না, কারণ ফ্লো চার্ট কোনো প্রোগ্রাম না। ফ্লো চার্ট কি প্রোগ্রাম? এখানে হাফ লিখলেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তারপর এখানে আউটপুটে কি দিব? এই যে আউটপুট হচ্ছে এরিয়া, আউটপুট হচ্ছে এরিয়া, আর ফাইনালি হচ্ছে কি শেষ, ফিনিশ, ঠিক আছে। তাহলে দেখো কত সহজ, শুরু, ইনপুট, প্রসেস, আউটপুট, শেষ, 5টা ধাপ শুধু। ওকে, কেউ যদি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের 1 থেকে 8 নাম্বার প্রবলেম পর্যন্ত প্র্যাকটিস করতে পারো, 1 থেকে 8 নাম্বার আমি বলে দিই, পেজ নাম্বারটাও বলে দিই, তাহলে তার সমীকরণ ভিত্তিক প্রোগ্রামে কোনো সমস্যা থাকবে না, 100% কমনও আসবে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের 1 থেকে 8 নাম্বার, 192 নাম্বার পৃষ্ঠা থেকে 194 নাম্বার পৃষ্ঠা, 1 থেকে 8 নাম্বার প্রবলেম। এখানে অ্যালগোরিদমও দেওয়া আছে, দেখো কি সুন্দর করে দেওয়া আছে। এক পাশে দেখো, এক পাশে প্রোগ্রাম, তারপরে হচ্ছে মধ্যে হচ্ছে কি ফ্লো চার্ট, তারপর হচ্ছে অ্যালগোরিদম, দেখো একটু এভাবে দেওয়া আছে। তাহলে 1 থেকে 8 নাম্বার যারা প্রবলেম সলভ করতে পারবা তাদের জন্য সমীকরণ ভিত্তিক প্রোগ্রামে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, আজকে আমি এইচডব্লিউ দিব, মূলত যেগুলো করাচ্ছি। আচ্ছা, এবার আসো, একটু ভালো করে খেয়াল করো। পরের প্রশ্নটা হচ্ছে কি অ্যালগোরিদম কি। অ্যালগোরিদমটা অত্যন্ত সহজ, যারা ফ্লো চার্ট লিখতে পারে তারা অ্যালগোরিদম লেখা কোনো ব্যাপার না। অ্যালগোরিদমটা কি, আমি অ্যালগোরিদমটাও লিখে দিচ্ছি। দেখো স্টেপ 1-এ কি লিখবো? স্টেপ 1 হচ্ছে কি শুরু করি, স্টেপ 1 শুরু করি। স্টেপ 2 হচ্ছে কি ইনপুট এ বি সি, সরি ইনপুট ল্যান্ড আর হাইট নেই। স্টেপ 3 তে কি এরিয়া সমান হাফ গুণ এখানে উচ্চ, এখান থেকে ক্ষেত্রফল কি করি বের করি, এই সূত্রের মাধ্যমে আর কি, এই সূত্রের মাধ্যমে। তারপরে স্টেপ 4 ক্ষেত্রফল সাফাই। স্টেপ 5 শেষ করি, ঠিক আছে। বোর্ড কোয়েশ্চন এমসিকিউ দেখি না কতদূর পড়াইতে পারি। তোমরা তবে যারা আইসিটি নিয়ে টেনশন আছো আমাদের রিভাইজ ব্যাচে ভর্তি হবা, এইচএসসি 24। ফি যেহেতু বেশি না, 400 টাকা, এটা তো আসলে তোমরা এমবিও তো কেনো 1 মাসে, তো ভর্তি হয়ে গেলে বেটার আই থিঙ্ক। আচ্ছা যাই হোক, শেষ করো সবাই, শেষ করো, শেষ করো, ডান লিখো, ডান। আরেকটা প্রবলেম দেখাই। সি ভাষার একটা সমীকরণ, মানে নর্মাল একটা সমীকরণকে প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে লিখবো এটা শেখাবো এখন। একটা নর্মাল সমীকরণকে প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে লিখতে হয় এই জিনিসটা শেখাবো। মানে মনে করো এই যে এটাকে আমরা নর্মালি কি লিখি, এটাকে আমরা লিখি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এভাবে তো লিখি। তো সি ভাষায় কিভাবে লিখলাম? সি ভাষায় লিখতে হয় হচ্ছে 0.5 গুণ তার ল্যান্ড গুণ হাইট, এভাবে না? ঠিক সেম একটা সমীকরণকে কিভাবে আমরা এখন দেখব কিভাবে সি ভাষায় লিখতে হয়। একটা সমীকরণকে কিভাবে সি প্রোগ্রামিং এর ভাষায় লিখতে হয় সেটা আমরা এখন শিখব। আচ্ছা লিখো সবাই, এটা হচ্ছে কি এমনে সমীকরণ। একটা সমীকরণকে কিভাবে সি প্রোগ্রামিং এ কিভাবে লিখতে হয়, সি প্রোগ্রামিং এ এটা একটু দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এটা।
প্রথমে দেখো সেটা হচ্ছে সমীকরণটা কি। যেমন ধরো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা এস গুণ এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটাকে সি ভাষায় কিভাবে লিখতে হবে? সি প্রোগ্রামিংয়ে যদি কেউ এটা লিখে ফেলো, এরিয়া সমান এটা, এরিয়া সমান এটা লিখো, কেউ নাম্বার 0 দিবে, 1 নাম্বারও দিবে না। প্রোগ্রামিংয়ে এভাবে লেখা যায় না, ঠিক আছে? ওকে, একটু ভালো করে খেয়াল করো, সি প্রোগ্রামিংয়ে আসলে এভাবে লেখা যাবে না। এভাবে এরিয়া সমান এভাবে লিখলে কেউ নাম্বার দিবে না, ঠিক আছে? তাহলে স্যার কিভাবে লিখবো একটু দেখাই দেন। মনে রাখবা এই যে রুটকে লিখতে হবে এস কিউ আর টি, স্কোয়ার রুট। এটা হচ্ছে রুটকে এভাবে লিখতে হবে। এটা হচ্ছে রুট, হচ্ছে সি ভাষায় লিখতে হলে এস কিউ আর টি লিখতে হবে, এস কিউ আর টি, স্কোয়ার রুট। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, যতবার লাগে ততবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এরপর আছে এস, এখানে গুণ চিহ্ন আছে না, আমরা পড়ার সময় কি পড়ি? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমরা গুণ চিহ্ন পড়ি না পড়ার সময়? তো ইন্টু পড়ি, ইন্টুটা এখানে দেখা দিতে হবে এভাবে, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তারপরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট, এই যে শুরুর ফার্স্ট ব্র্যাকেটটা এখানে এসে শেষ হলো। ভালো করে খেয়াল করো, রুটের জন্য লিখছি কি? এস কিউ আর টি। রুটের জন্য কি লিখছি? এস কিউ আর টি, ব্র্যাকেট এস গুণ এস ইন্টু দেখাই দিতে হবে এস মাইনাস এ ইন্টু দেখা দিতে হবে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি দেখা দিতে হবে, ঠিক আছে? এরপরে লিখো আরেকটা সমীকরণ, আনসার ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার 5 প্লাস 6p প্লাস 3। এটাকে কিভাবে লিখতে হবে? এই সমীকরণটাকে আমরা সি ভাষায় কিভাবে লিখব? সি প্রোগ্রামিংয়ে যদি এই সমীকরণ লিখে দিই তাহলে 1 নাম্বারও দিবে না। আবারও বলছি, 1 নাম্বারও দিবে না, দয়া করেও নাম্বার দিবে না, কারণ তুমি সি ভাষার প্রোগ্রামিং লিখতে জানো না। তো এটাতে কিভাবে লিখতে হবে দেখো, প্রথমে লিখতে হবে অ্যান্সার ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার 5 হচ্ছে কি জানো? এটাকে লিখতে হবে এভাবে, পাও বেস কমা পাওয়ার। দেখো পাও লিখতে হবে, বেস হচ্ছে পি আর কমা দিয়ে লিখতে হবে পাওয়ারটা, এই যে পাওয়ার, বেস কমা পি, পাওয়ার মানে বেস কমা পাওয়ার, বি কমা পি, বেতে বেস কমা পাওয়ার, ঠিক আছে? প্লাস 6p এভাবে লেখা যাবে না, 6 ইন্টু পি এভাবে লিখতে হবে, 6 ইন্টু পি দেখাই দিতে হবে। এরপর হচ্ছে 3, এভাবে 6 ইন্টু পি লিখে দিতে হবে, ঠিক আছে? সি ভাষার যদি তোমাকে এই সমীকরণের প্রোগ্রাম করতে বলে, পি ইনপুট নিলেই তো পেয়ে যাব, কিন্তু সমীকরণটা লেখার সময় পাও পি কমা 5 প্লাস 6 ইন্টু পি প্লাস 3 এভাবে লিখতে হবে। আচ্ছা, এবার আরেকটা দেখি, ঠিক আছে? স্যার কোন সমীকরণের সি প্রোগ্রাম কেমন কিভাবে বুঝবে? এই যে এভাবে প্র্যাকটিস করতে করতে, এখন করাচ্ছি না, এভাবে করতে করতে বুঝতে হবে, প্র্যাকটিস করাচ্ছি না, এভাবে দেখবা। আচ্ছা দেখো আরেকটা লিখি, আরেকটা হচ্ছে ওয়াই সমান, ধরো এভাবে দিল রুট এ পাওয়ার 3a ডিভাইডেড বাই 2a টু দি পাওয়ার n, এটা দিচ্ছে, এটা কিভাবে করবা? এটা সি ভাষায় কিভাবে লিখবা দেখি, কেউ লিখতে পারো কিনা? আগে চেষ্টা করো তো, 30 সেকেন্ড সময় দিলাম, এটা কেউ লিখতে পারো কিনা দেখো তো, সি ভাষায় এই সমীকরণটা লিখতে পারো কিনা? এটা যারা লিখতে পারবে সবাই সবগুলো পারবে, ওকে? এটা যারা লিখতে পারবে সবাই সবগুলো পারবে। আমি আবারও বলছি, স্টুডেন্ট দয়া করে যদি কারো মনে হয়
এইচএসসি 24 আইসিটি ভয় লাগে, তোমাদের জন্য কম কম সংখ্যক ফিতে আমাদের এই কোর্সটা, এটা অবশ্যই করবা। এটা তোমাদের আমরা কোনো প্রেশারও দিই না স্টুডেন্টদেরকে অতিরিক্ত ইনকাম মানে টাকার জন্য। একেবারেই 2 মাসের জন্য সর্বশেষ প্রিপারেশন, ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রিপারেশন হবে এবং খুব ভালো একটা রেজাল্ট হবে। ওকে, আচ্ছা যারা পারছো, না পারলে মিলাই নাও কিভাবে করতে হবে আর কিভাবে ভর্তি হবে এটা বলে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না, নতুবা আমাদের পেজে ফলো দিয়ে একটা মেসেজ করলে হবে, আমরা বলে দিব। আচ্ছা এটা যারা পারছো, না পারলে একটু তাকাও। সবাই প্রথমে দেখো, প্রথম কাজ হচ্ছে কি ওয়াই সমান পাওয়ার লিখতে হবে। পাওয়ারের মধ্যে আগে বেস, তারপরে কমা দিয়ে লিখতে হবে পাওয়ার এন। আগে বেস না, একটু আগে শিখেছি না, আগে বেস লিখতে হবে না, তারপরে কমা দিয়ে এন। এখন এখানে কি আছে উপরে, এটাকে আগে লিখতে হবে। এখানে আছে হচ্ছে স্কয়ার রুট, কি আছে স্কয়ার রুট কার উপর, 3 গুণ এ, 3 ইন্টু এ এর উপর স্কয়ার রুট। ঠিক আছে, এই মানটা পুরাটার সাথে, এ স্কয়ার রুটের এই মানটার সাথে ভাগ হচ্ছে 2 ইন্টু এ, এই যে মানটা এটার সাথে ভাগ, এই জিনিসটার সাথে পুরাটা ভাগ হয়ে, ঠিক আছে, কমা এন, এটাই হচ্ছে উত্তর। দেখো এটাই হচ্ছে উত্তর, ভালো করে খেয়াল করো। প্রথমে হচ্ছে পাওয়ারের মধ্যে এটা বেস, এই পুরো অংশটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে এন, পাওয়ার এন। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে স্কয়ার রুট 3 ইন্টু এ ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এই পুরো অংশটার সাথে এন, এটা না দিলেও চলে, সমস্যা নেই, মানে এটার সাথে এই পুরোটা এন। ক্লিয়ার কিনা দেখো, সবাই একটু দেখো ক্লিয়ার কিনা, একটু মনোযোগ দিয়ে তাকাও। মানে একটা প্রোগ্রামকে কিভাবে নর্মাল প্রোগ্রামে লিখতে হয়, সমীকরণকে সি ভাষায় কিভাবে লিখতে হয়। স্যার বুঝলাম না এইসব কি, প্রথম থেকে ক্লাস দেখলে বুঝতেন। যারা একটু পরপর মেসেঞ্জার গ্রুপে যাবে, একটু পরপর নিউজ ফিডে যাবে, তাদের কষ্ট হবে। এখানে কোনো তার বন্ধনী দেওয়া যাবে না, যতগুলা বন্ধনী সব ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা আচ্ছা, এবার একটা প্রোগ্রাম লিখো, শেষ, এটা সর্বশেষ আজকে এটা ছাড়া আর পড়াবো না। আচ্ছা এটা ছাড়া আজকে আর পড়াবো না, এটা লাস্ট। এটা সর্বশেষ আজকের। ফিজিক্সের একটা সূত্র আছে, এই যে সূত্রটা, বি ইজ ইকুয়াল টু রুট অফ আওয়ার ইউ স্কোয়ার প্লাস 2s। তোমাকে বলা হলো এই সমীকরণের জন্য প্রোগ্রামিং লিখো, এই সমীকরণের মান নির্ণয়ের জন্য প্রোগ্রামিং। এই প্রবলেমটা তোমাকে দেওয়া হলো, এই সমীকরণের মান নির্ণয়ের জন্য প্রোগ্রামিং। এটা পারলে অনেক কিছু পারবা প্রোগ্রাম। আগামী ক্লাস আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে সেলসিয়াস, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে এগুলো আমরা শিখবো আগামী ক্লাসে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখবো, ঠিক আছে? একটু আগে যেটা লিখছিলাম এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু না। স্যার ভিতরের ব্র্যাকেটগুলো না দিলে হবে না, অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে জানো? আচ্ছা বলো তো, এটা আর এটা কি এক জিনিস? অনেক সময় দেখবা বাঘের কাছ আগে হয়, বাঘের কাছ আগে হয়ে গেলে 2 দিয়ে বাঘ হয়ে যাবে। বদমাস নিয়ম পড়ো নাই? এরপরে হবে গুণ, তো উত্তর কি একই আসবে? কি বলো, ক্লাস 3-4 এর পড়াশোনা, ব্র্যাকেটের ব্যবহার, কোথায় ব্র্যাকেট দিতে হয়, এটা ক্লাস 3-4 এর পড়াশোনা না? এটা জানতে হবে না? অবশ্যই জানতে হবে এগুলা, কারণ হচ্ছে ব্র্যাকেটের কারণে ফলাফল অনেক চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? অনেক বাঘের কাজ আগে হবে, গুণের কাজ হবে পরে। তা আগে বাঘ হয়ে পরে ওটার সাথে গুণ হবে, উত্তরটা মিলবে না। তো ব্র্যাকেটের কাজটা অবশ্যই আগে করতে হবে। ওকে, একটু ভালো করে শুনো, মনোযোগ সহকারে কথা শুনো একটু।
বি ইজ ইকুয়াল টু রুট অফ আর ইউ স্কোয়ার প্লাস 2s সমীকরণের মান নির্ণয়ের জন্য প্রোগ্রাম। এটা কি স্যার? একটু দেখো এটা কিভাবে করব। প্রথম কাজ হচ্ছে আমাকে এই মানটা আপলোড দিতে হবে। এই মানটা আমাকে ইনপুট দিতে হবে। যদি ইনপুট না দিয়ে আমরা প্রোগ্রাম করতে পারবো না, কারণ বি ইউ এর মান, এর মান, এস এর মান ইনপুট দিতে হবে, এরপর আমরা বি এর মান পাবো, ঠিক কিনা? তাহলে একটু দেখো, প্রথমে হ্যাশ ইনক্লুড, প্রথম কাজ হচ্ছে সেম stdio.h। এখানে অবশ্যই একটা হেডার ফাইল ইউজ করতে হবে, সেটা হচ্ছে mat.h। mat.h এই কথাটা অবশ্যই লিখতে হবে। কেন লিখতে হবে জানো? কখনো যদি রুটের মান, পাওয়ারের মান, এই ফাংশনগুলো ব্যবহার করতে হয় প্রোগ্রামে, সাইন, কস, বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন লিখে রাখো। ম্যাথমেটিক্যাল ফাংশন যদি প্রোগ্রামে ইউজ করতে হয়, তখন আমাকে অবশ্যই ম্যাথমেটিক্যাল ফাংশন যদি প্রোগ্রামে ব্যবহার করতে হয়, আমাকে অবশ্যই হ্যাশ দিয়ে এগুলো লিখতে হবে। ইনক্লুড stdio.h, mat.h এই কথাটা অবশ্যই লিখতে হবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশনের হেডার ফাইল, মানে তোমার অপারেটিং সিস্টেমে ম্যাথমেটিক্যাল কিছু ফাইল দেওয়া আছে, এগুলোর সাথে লিঙ্ক করবে, মানে এগুলোর সাথে সংযোগ স্থাপন করবে সোর্স ফাইলের সাথে, ম্যাথমেটিক্যাল সোর্স ফাইলের সাথে, ঠিক আছে? তাহলে কি বললাম? যে পাও, স্কোয়ার রুট, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন, এগুলোর সাথে সংযোগ স্থাপন করবে। তাহলে ইনক্লুড stdio.h, ইনক্লুড mat.h লিখলাম। লিখার পর আমরা প্রথমে int মেইন লিখব। দেখো কি সহজ, এখানে থেকেই তুমি বুঝে ফেলবা কি কি লিখতে হবে। বি লিখতে হবে, বি এখানে ফ্লোটে লিখবে, এগুলো দশমিকের কাজ, এগুলো সব দশমিকের কাজ, কারণ রুটের মধ্যে দশমিক ভ্যালু আসতে পারে না। এই জন্য ফ্লোট হচ্ছে সবচেয়ে সেফ, কারণ ফ্লোট পূর্ণ সংখ্যাটাও দিতে পারে, দশমিক সংখ্যাটাও দিতে পারে, এর জন্য ফ্লোট হচ্ছে সবচেয়ে সেফ। এবার বি, এখানে আছে ইউ, এখানে আছে এ, এখানে আছে এস, সেমিকোলন। তাহলে স্ক্যানএফে কি নিব? স্ক্যানএফে হচ্ছে সবসময় ডান পাশে যেগুলো আছে, ইউ এর মান, এর মান, এস এর মান, %f, এখানে হচ্ছে এম্পারসেন্ট কি ইউ, এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট এস এর মান ইনপুট নিব। তারপরে সুন্দর করে এই যে দেখো এই জায়গায় লাগে। অনেকে জিজ্ঞেস করছো না একটু আগে, স্যার সি ভাষার জায়গাটা কোথায় লাগে? সি ভাষার প্রোগ্রাম লেখা কেন শিখতে হবে? এই যে এখানে লাগে, এখানে এসে সি ভাষায় লিখতে হবে, এটা লিখে দিলে হবে না। তাহলে কি লিখতে হবে? স্কোয়ার রুট, এই যে স্কোয়ার রুট ব্র্যাকেট, এটা ইউ ইন্টু ইউ লিখা যাবে, যেহেতু কম পাওয়ার, কম হলে ইউ ইন্টু ইউ লিখা যাবে, কোনো সমস্যা নেই। পাওয়ার যেহেতু কম, ইউ ইন্টু ইউ লিখা যাবে, প্লাস 2 ইন্টু এ ইন্টু এস সেমিকোলন। তারপরে প্রিন্টএফ পার্সেন্ট কি এফ, এই যে বি, এরপর হচ্ছে রিটার্ন 0, এরপর হচ্ছে শেষ। যারা ক্লাসগুলো করে না তারা কেমনে বুঝবে? গ্রুপ থেকে লিপ বাইর করে দিলে তাহলে কান্নাকাটি শুরু করবে। দেখে আজকে অনেককে লিপ বাইর করে দিব গ্রুপ থেকে। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার কিনা বলো? কারেন্ট আমার এখানেও চলে গেল, কি ব্যাপার, একসাথে গেল কেন? আমার এখানে এখন আইপিএস চলতেছে। আচ্ছা একটু ক্লিয়ার করো, এইটুকু ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? দেখছো কিভাবে করছি? জাস্ট ডান পাশে যে মানগুলা দিতে হবে সেগুলো স্ক্যানএফ করাবো, আর বাম পাশেরটা আউটপুট হিসেবে পাবো। তাহলে এগুলো একটা 5 বার করে করতে হবে। ওকে, ক্লিয়ার। এবার আসো আরেকটা জিনিস মনোযোগ দিয়ে শোনো, এটার ফ্লো চার্টও সেম। ফ্লো চার্ট কত ইজি দেখো। ফ্লো চার্টটা হচ্ছে শুরু, ইনপুট হিসেবে যা যা নিছো, স্ক্যানএফে যা যা করাও ওইটাই হচ্ছে ইনপুট, স্ক্যানএফে যা যা করাও, এই যে ইউ এস এগুলো হচ্ছে ইনপুট। আর সূত্রটা লিখবা, সূত্রটা এভাবে লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। সি ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নাই ফ্লো চার্ট কোনো সি ভাষা না। এরপরে হচ্ছে আউটপুটে হচ্ছে বি এর মান, আর ফাইনালে হচ্ছে এই যে শেষ। এগুলো বেশি আসে পরীক্ষায়। ওকে, তো আমি আবারও বলছি প্রিয় স্টুডেন্ট, ইনশাল্লাহ স্যার প্রথম লাইনটা আরেকবার বুঝিয়ে দেন। এই যে প্রথম লাইনে যে যে মানগুলো দরকার, আমরা এখানে কি নিয়ে কাজ করতেছি? বি নিয়ে। বি এখানে ইউ আছে, ইউ কমা এ আছে, এ ডিক্লেয়ার করতেছি। এটা আগামী ক্লাসে শিখাবো, ডাটা টাইপ ডিক্লেয়ার করা। এখানে কি কি ধরা যাবে
শিখাবো ভেরিয়েবল ঘোষণার নিয়ম, চলক ঘোষণার নিয়ম। শোনো প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, কারো যদি মনে হয় রিভাইজ দেওয়া দরকার, তাহলে তোমরা সবাই এসএসসি 24 ব্যাচের রিভাইজ ব্যাচে ভর্তি হতে পারবে। আর কারো যদি মনে হয় টেস্ট পরীক্ষায় তোমার টেস্ট পরীক্ষার প্রিপারেশন তোমার আছে যথেষ্ট, এই বেসিক প্রিপারেশন তোমার সিকিউ করা দরকার, তাহলে আমাদের সিকিউ ব্যাচে ভর্তি হবে। ওকে, তাহলে প্রথম 30 জনের মধ্যে ভর্তি হতে পারলে 400 টাকায় ভর্তি হতে পারবে, এর বাইরে গেলে কিন্তু ফি বাড়বে। ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আশা করি যারা এই প্রোগ্রামগুলো আয়ত্ত করতে পারবা তাদের বেসিক প্রোগ্রামিং কনসেপ্ট ক্লিয়ার, কোনটা কী জন্য ব্যবহৃত হচ্ছে। আমরা আস্তে আস্তে আরও প্রো লেভেলে যাব। আগামী ক্লাস আমরা বেশ কিছু পরীক্ষায় আসার মতো প্রোগ্রামিং শিখবো, তারপর আমরা ইফেলসের প্রোগ্রামিং শুরু করব। ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করবা, আর আইসিটি অ্যাসিস্ট্যান্টকে সব জায়গায় সাজেস্ট করবা। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন।